নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো। আর স্বর্ণালীর সঙ্গে আমি রয়েছে সুদীপ্ত। আর সুদীপ্ত, আমরা আরো বারো শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ফের টালমাটাল মহারাষ্ট্র। অজিতের এনসিপিতে বড়সড় ভাঙন। অজিতের শিবিরে 4 নেতার ইস্তফা, শরৎ শিবিরে যোগদানের জল্পনা করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, মহারাষ্ট্রে আবার ভাঙনের কথা উঠে আসছে। অজিত শিবিরের 4 নেতার ইস্তফা দিয়েছে তারা। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে সুদীপ্ত, আমরা দেখেছি যে মহারাষ্ট্রে কিন্তু বারংবার এই যে রাজনৈতিক যে পরিস্থিতি তা কিন্তু একেবারে বলা যায় যে অনেকদিন ধরেই যথেষ্ট জটিলতায় রয়েছে, অস্থিরতা বজায় রয়েছে। এবং এবার যেমনটা জানা যাচ্ছে যে ফের টালমাটাল মহারাষ্ট্র এবং অজিত পাওয়ারের এনসিপিতে বড়সড় ভাঙন। কি জানা যাচ্ছে সুদীপ্ত, যে অজিত শিবিরের 4 নেতার ইস্তফা? একদমই তাই। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, এই মুহূর্তে আবারও ভাঙনের কথা উঠে আসছে, সেক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি মহারাষ্ট্রের ঠিক কিরকম? দেখো, লোকসভা ভোটের পর থেকেই কিন্তু এই এনডিএ অর্থাৎ যে এই মুহূর্তে ক্ষমতাসীন যে সরকার, তাতে বিজেপি সিন্ডের যে শিবসেনার যে সিন্ডে গোষ্ঠী এবং তার সঙ্গে এনসিপির যে অজিত পাওয়ার গোষ্ঠী, এই যে শাসক দল, তারা কিন্তু অনেকটাই চাপে এবং সেই চাপ কিন্তু আরো বাড়লো। তার কারণ অজিত পাওয়ারের যে এনসিপি, সেই এনসিপি থেকে 4 জন শীর্ষ নেতা তারা পদত্যাগ করেছেন এবং তারা খুব সম্ভবত, যেটা সূত্রের খবর, তারা শরদ পাওয়ারের এনসিপিতে যোগ দিতে চলেছেন। যদিও শরদ পাওয়ার তো আগেই বলে দিয়েছিলেন যে যারা গুরুত্বপূর্ণ সময়ে দলকে ভেঙেছে, অর্থাৎ দলের ক্ষতি চেয়েছে, ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে, তাদের তিনি ফিরিয়ে নেবেন না। কিন্তু এই অজিত পাওয়ার যে গোষ্ঠীর মধ্যেও এমন কিছু নেতা রয়েছেন যারা কিন্তু যে পুরনো এনসিপি অর্থাৎ শরদ পাওয়ারের যে হাতে গড়া যে এনসিপি, সেই এনসিপিতে কিন্তু যারা দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান, যারা দলের হয়ে কাজ করতে চান, যারা ফিরে আসতে চান, তাদের কিন্তু তিনি ফিরিয়ে নেবেন। সুতরাং এই 4 শীর্ষ নেতা, যিনি যে 4 জন এই এনসিপির যে অজিত পাওয়ার গোষ্ঠীতে ছিলেন, তারা কিন্তু ফিরে আসছেন। অর্থাৎ 2023-এ যখন শরদ পাওয়ারের হাত ছেড়ে তার ভাইপো অজিত পাওয়ার বেরিয়ে আসেন, তখন তার হাতে কিন্তু 3 জন সাংসদ ছিল। সেখানে লোকসভা ভোটে দেখা গেল মাত্র 1 জন সাংসদকে তিনি জেতাতে পারলেন। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে শরদ পাওয়ারের হাতে মাত্র 1 জন সাংসদ, সেখানে কিন্তু 8টি লোকসভা আসন কিন্তু জিতে নেয় এই শরদ পাওয়ারের এনসিপি। এরপর থেকেই মহারাষ্ট্রের যে খারাপ ফল এনডিএর, তারপর থেকেই কিন্তু নিজেদের মধ্যে অর্থাৎ শরিক দলের মধ্যেই একটা চাপানুতর চলছে, দ্বন্দ্ব চলছে। পরিষ্কার কিন্তু আরএসএস যেটা পরিষ্কার যে বার্তা দিয়েছে, সামনেই যে মহারাষ্ট্রের বিধানসভা ভোট, অর্থাৎ 288 বিধানসভা আসনের যে ভোট হবে, সেই ভোটে কিন্তু তারা এটা কিন্তু অনেকটাই স্পষ্ট যে অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে তারা লড়তে চায় না বিধানসভা ভোট। তাহলে অজিত পাওয়ার যদি এই যে অবস্থান, সেই অবস্থানে যদি খুব স্পষ্ট হয় বিজেপি এবং আরএসএস, তাহলে কিন্তু অজিত পাওয়ারকে ছাড়াই তারা লড়বে। সেখানে কিন্তু অজিত পাওয়ারের যে রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই সংকটে পড়ে যাবে এবং সব মিলিয়ে কিন্তু এই যে বিধানসভা ভোট, আসন্ন বিধানসভা ভোট অনেকটা আগে থেকে অর্থাৎ ফ্রন্ট ফুটে থেকে কিন্তু লড়াই করবে ইন্ডিয়া জোট। তার কারণ খুব স্পষ্ট একটা বিষয় ছিল যে এই অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করতে হয়েছিল যখন তিনি যোগ দেন। ইতিমধ্যেই কিন্তু দেবেন্দ্র ফডনবিস বিজেপির, তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন। অর্থাৎ এই যে পদ নিয়ে যে একটা দোলাচল, সেইটা কিন্তু অনেকটাই ক্ষতি করেছে এই এনডিএ শিবিরকে, যে কারণেই কিন্তু এই খারাপ ফল মহারাষ্ট্রে। অনেক ধন্যবাদ দিব্যেন্দুদা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।